শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শান্তনু রয়েছি তোমাদের সাথে। আজ নিয়ে এসেছি আমরা আরও এক ভৌতিক ঘটনা। আজকের এই ভৌতিক ঘটনাটি বলে শোনাবে আমাদেরই টিমমেট শুভ। আজকের ঘটনাটা হতে চলেছে এক হারিম করা ভৌতিক ঘটনা। তবে চলো শুরু করছি আজকের আমাদের নতুন এপিসোড। শান্তনু, তুমি যেমনটা বললে যে আজকে একটা নতুন ঘটনা আমরা শুনব, একদমই ঠিক। নতুন ঘটনা বলাই যায়। আমি ধরো এরকম ছবি আঁকি, তো তোমরা সবাই জানো ওই ছবি আঁকতে আঁকতে আমার কিছু কিছু জায়গা আছে যে খুব প্রিয় জায়গা বলতে পারো। মানে গোবরডাঙ্গার মধ্যে আমি প্রচুর জায়গায় আউটডোর করেছি। মানে আমাদের কলেজ থেকে আউটডোরে পাঠাতো বিভিন্ন জায়গায় ছবি আঁকার জন্য। আমি প্রচুর জায়গাতে আউটডোর করতাম, এখনও সময় পেলে যাই। তা চণ্ডীতলা ঘাট বলে একটি ঘাট আছে, যারা গোবরডাঙ্গা থেকে আছেন তারা সবাই মোটামুটি চেনে। তো ওই গোবরডাঙ্গাতে চণ্ডীতলা ঘাটে বসে ছবি আঁকতে আঁকতে একটা দাদার সাথে আমার পরিচয় হয়। ওই দাদাটা বহুদিন পর আমার সাথে এই রিসেন্ট দেখা হয়। তো আমি বলি যে দাদা কেমন আছো, কি করছো এখন। দাদাও ভালো কথাটা বললো, অনেকদিন পরে দেখা হলে যেটা হয়। তো কথা বলতে বলতে বলছে, ভাই তুই এখন কি করছিস। আমি বললাম দাদা এরকম পড়াশোনা তো চলছিল, তার পাশাপাশি আমি আর আমার কিছু বন্ধুরা মিলে একটা ইউটিউবের চ্যানেল খুলি। তো কিসের ওপরে, বললাম যে এরকম গল্পের ওপরে। তো এই দাদা বলছে, কি সানডে সাসপেন্সের মতো। বললাম হ্যাঁ, ওই রকমই, বাট আমরা একটু না পুরনো কালের গল্পটাকে খুঁজে আনার চেষ্টা করছি। যেমন ধরো অন্ধকার হয়ে গেলে যে ঠাকমা দাদুরা গল্পগুলো বলতো না, সেই রকম। তো এইরকম কথা হচ্ছে, হতে হতে দাদা বলল, জানিস তো ভাই, আমার মামা একটা সময়, মামাকে না আমরা বলতে পারিস পাগল টাইপের হয়ে গেছিল, মানে একদম পাগলই ছিল। বললাম এখন তার অবস্থা কেমন। তো বলছে অনেক সময় পরে, মানে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট চলেছিল, চলার পরে ঝাড়ফুঁক করে এখন উনি ঠিক আছে, কিন্তু কিছু সমস্যা না সেই রয়ে গেছে, তো রয়েই গেছে। আমি বললাম যে দাদা তাহলে ঘটনাটা একটু যদি বলতে। তা বলছে, তুই শুনবি? অবশ্যই। আর তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে গল্পটা কি আমরা শোনাতে পারি। তখন ওই দাদাটা বললো, হ্যাঁ তুই পারলে শোনার সময়। তা ওই দাদা বলছে যে আগেকার সময় যখন মাঠে বৃষ্টি হতো, জল জমতো, মানে ধরো ধান ক্ষেতের মধ্যে জল জমে যেত। আর প্রচুর বৃষ্টি হলে পুকুরের থেকে জল উপচে বাইরে পড়তো। বাইরে পড়তে পড়তে না, মানে মাছগুলোও সব, মানে পাড় ভেসে ওই ধান ক্ষেতের মধ্যে চলে আসতো। তা ওই মামা, মানে ওই সুগেন্দার মামা, দাদু, ওর মাসি, আর আরেকটা মামা, মানে দুই মামা। আর সুকেন্দা তখন ছোট, ওই সুকেন্দা, এরা সবাই মিলে মাছ ধরতে গেছে।
এবার নর্মালি কি হয়, মাছ ধরতে গেলে ধরো আহ, কোচ নিয়ে যায় বা হেঁসো নিয়ে যায়, দা নিয়ে যায়, মানে লোকজন যেমন পারে তেমন জিনিস নিয়ে যায়। কোচ বলতে যেটার সামনে ওই হ্যাঁ, 3-4টে করে ফলা থাকে। ফলা থাকে। হ্যাঁ, তো ওই কি হয় কি, বড় বড় মাছ যখন যায় তখন ওই কোচ ছুঁড়ে মারে। তো দেখি মাছটা পুরো বেঁধে যায়, মাটিতে গেঁথে গেল, ওরা গিয়ে ওটা তুলে নিয়ে আসবে। এরকম ধান ক্ষেতের মধ্যে দিয়ে জল বয়ে যাচ্ছে, কলকল কলকল করে শব্দ হচ্ছে। তা ওই দাদারা কি করেছে, ওই নেট পেতে দিয়েছে। সুখেনদা কোনো রকমে ওই মাছ আসছে, ওই মাছগুলোকে ধরে ধরে তুলছে। আর ওদিকে বড় মামা আর ছোট মামা দুজনা মিলে একদম ওই খাল পাড়ের দিকে চলে গেছে, মানে জমির শেষ প্রান্ত, যেখান থেকে মাছগুলো চলে আসছে, উঠছে। তো ওরা কি করেছে, ওরকম যেতে 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 ওর মামা দেখে, মানে বড় যে মামা ছিল সেই মামা দেখে এটা খুব বড় শোল মাছ টাইপের কিছু একটা যেন নড়চড় নড়চড় করছে ধান ক্ষেতের মধ্যে। আর যেহেতু জল যাচ্ছে, সব গাছই মোটামুটি একদিকে হেলে রয়েছে, তার মধ্যে যদি একটা মাছ গিয়ে ছটপট ছটপট করছে, তাহলে তো গাছটা দুলবে। একদমই তাই। এবার ওই মামা কি করেছে, কোচ ছুঁড়ে মেরেছে, লাগেনি। মাছটা সামনের দিকে এগিয়ে গেছে, বুঝতে পেরেছে। এবারে ওই ছোট মামা পাশে ছিল, ছোট মামারে বলছে তোর হেঁসোটা দে তো, আর কোচটা তুই ধর। হেঁসো তো মানে দায়ের মতো হয় কিন্তু অনেক বড় হয়। এবার কি করেছে যে ওই হেঁসোটা ধরে কিছুটা দূর হেঁটে হেঁটে গেছে মাছটার পিছন পিছন, যে একদম সময় পাবো আর কোপ মারবো। এবার কিছুটা দূর ওই আল ধরে ধরে যেতে যেতে মাছটা দেখে সামনে, যেই সামনে এসেছে দাম করে মেরেছে। আর ওই জলের মধ্যে মাছটা যেই পড়েছে, মাছটা দুভাগ হয়ে গেছে। মানে কোচে এমনই ধার, হেসুতে। হেঁসোতে হেঁসোতে এমনই ধার, মাছ দুটো মানে ওই মাছটা পুরো মাঝখান থেকে আলাদা হয়ে গেছে। এবার যেহেতু শোল মাছের প্রাণ অনেকটাক্ষণ জীবিত থাকে, ওই আর্ধেক অংশ জমির এপারে চলে এসেছে, আর সামনের দিকটা মানে মুখের দিকটা আর ওই কিছুটা ডানা ছিল ওই দিয়ে বয়ে বয়ে ও সামনের দিকে চলে যাচ্ছে। তা বড় মামা ছোট মামাকে বলছে, এই তুই মাছের এই লেজাটা ধর, আমি ওইটা নিয়ে আসছি। বলে মামা নিচু হয়ে লেজাটা তুলে ব্যাগের মধ্যে দিয়েছে ছোট মামা। ছোট মামাও মানে ওই মাছটা যেহেতু আনতে গেছে বড় মামা, ছোট মামা ওইদিকে মাছ ধরতে শুরু করেছে, অন্য মাছ দেখতে শুরু করেছে। এই দেখতে দেখতে বড় মামা থেকে ছোট মামা অনেকটা দূরে চলে গেছে। মানে বড় মামা ওই মাছের পেছন থেকে যেতে 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 অনেকটা দূর চলে যাচ্ছে। আর ন্যাচারালি সবাই ওখানে তো নেই, মানে কয়েকজন, হাতে গোনা কয়েকজন, দাদু, মাসি, বড় মামা, ছোট মামা আর ওই সুগেন্দা। এবার কি করবে কি করবে, ওই মামা দেখছে যে মাছ পাচ্ছে, ছোট মামা যেহেতু মাছ পাচ্ছে টুকিটাকি, ছোট মামা মাছ ধরতে ব্যস্ত। আর বড় মামা কিন্তু ওই একটা মাছের পিছনেই হাঁটা শুরু করেছে। ওই মাছ জলের স্রোতে স্রোতে যেমনভাবে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, ওই মামাও তার পিছন পিছন যাচ্ছে। যেতে যেতে মামাদের থেকে, মানে মামা দাদুদের থেকে বড় মামা 1-1.5 কিলোমিটার চলে গেছে বাপরে। হাঁটতে হাঁটতে। আচ্ছা। মানে সুগেন্দা বলছে আমি মামাকে মানে চুলও দেখা যাচ্ছে না, এতটা দূর চলে গেছে। আর পুরো মাঠ, এবার সেই জমি যেমন হয় যেখানে ওই ধান ক্ষেত হয়, সেখানে তো খুব বড় বড় ক্ষেত হয়। আর আগেকার দিনের মাঠ মানে সে বিশাল মাঠ, এখন তো না অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে। এবার মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সুগেন্দা বলছে আমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, একই জায়গায় রয়েছি সবাই চারজন, কিন্তু মামাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার দাদু বলছে যে কার হাতে কি আছে, যেটা আছে সেটা শক্ত করে ধর। মানে
এরা তো সবাই ওই জাল দিয়ে মাছ ধরছিল। তারপরে ছোট মামার হাতে কোচটা রয়েছে, মাসির হাতেও একটা লোহার কিছু একটা রয়েছে। তো বলছে আমার হাতে কিছু ছিল না। দাদু এসে সুগেন্দার হাতটা ধরে, বলছে যে দাদু এসে আমার হাতটা ধরে, ধরে বলে যা কিছু হবে ঠিক আছে, কোনো কিছুর ওপরে বিশ্বাস করবি না, আমি তোর হাত ধরে রেখেছি, তুই আর কিচ্ছুতে কিছু উত্তর দিবি না, যেই ডাকুক না কেন, মামা ডাকুক, মাসি ডাকুক, মা ডাকুক, কেউ ডাকলেও তুই আর কোনো উত্তর দিবি না। আচ্ছা, এটা কি দুপুরবেলা হচ্ছে না দিনের রাতের বেলা হচ্ছে? এটা হচ্ছে তোমার ওই দুপুর আর রাতের মধ্যে, মানে ওই যে সন্ধ্যের টাইমটা হয় না, ওই সন্ধ্যের টাইম হচ্ছে। আচ্ছা, মানে না রাতের দিকে না দুপুরের দিকে, মানে বলতে পারো পড়ন্ত বিকেল আর কি। পড়ন্ত বিকেল। সেই সময় ধরো তার আগেই দুপুর থেকে বৃষ্টিটা হয়েছে, ওই টাইমে অতটা মাঠে কেউ যায় না, কারণ চাষিরা তো ওই সব সন্ধেবেলার আগে আগে চলে আসে। এইবারে দাদু সুগেন্দার হাতটা ধরে এই কথা বলে, এবার বলছে যে আমি দেখছি মাসি আর মামা, মানে ছোট মামা, দুজনের হাত ধরেছে। দাদু আমার হাত ধরলো, আর ওরা দুজনের হাত ধরেছে, ধরে মামাকে খোঁজা শুরু করলো। বড় মামাকে বড় মামাকে খুঁজতে 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 ওরা যেখানে দাঁড়িয়ে মাছ ধরছে তার থেকেও 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অব্দি ওরা চলে যায়, তখনও মামাকে খুঁজে পাওয়া যায় না। এবার একটা মাঠ শেষ হয়, পরের মাঠ শেষ হয়, তারপরের মাঠ, এইভাবে যেতে যেতে দূরের দিকে রাস্তা গেছে, মানে মেন রোড। সেই মেন রোডের ওখানে মামা চলে গেছে, আর রাস্তা থেকে একজন বয়স্ক লোক যাচ্ছিল, এই বৃষ্টিতে হয়তো আটকে গেছিল, তিনি যাচ্ছিলেন। তার সাথে নাকি এই মামার বাড়ির কিছু লোকজনের জানাশোনা ছিল সেই সময়। তো আগেকার দিনের একজন, মানে একজনের নাম বলো, সে মানে গুগল ম্যাপের মতো বলে দিতে পারতো যে অমুক জায়গায় যাও, ওদিক থেকে ডান দিক ঘুরে যাও, ডান দিক থেকে বাদিক চলে যাও, তার বাড়ি বাবা। মানে এতটাই মানুষের চেনাশোনা ছিল। তো দেখে যে, বলে রাখি ওই দাদুর নাম ছিল মুকুল, মানে সুখেনদার দাদুর নাম হচ্ছে মুকুল। বলছে তো মুকুলের ছেলে, মুকুলের বড় ছেলে, তা উনি না বাবা বাবা বলে ডাক দিয়েছে। আমার মামা কোনো আওয়াজ দেয়নি, ওই যে আওয়াজ দেয়নি, উনি ভেবেছেন যে কিছু না কিছু তাহলে হচ্ছে, কারণ মামা মাথা নিচু করে ওই মাছটাই খুঁজে যাচ্ছে। মানে ওই দাদাদের থেকে 1.5 কিলোমিটার দূরে তো চলেই গেছে, গিয়ে একটা রাস্তার সাইডে গিয়ে মামা ওই মাছটাকেই খুঁজে যাচ্ছে। এবার ওই লোকটা যথারীতি গিয়ে মানে সাইকেল ফেলে দিয়ে মামাকে গিয়ে ধাক্কা দেয়, আর ওই এক ধাক্কাতে মামা ছিটকে গিয়ে পড়ে, পড়েই ওখানে অজ্ঞান, পড়েই অজ্ঞান। এবার রাস্তা থেকে আরো কজন যাচ্ছিল, তাদেরকে ধরে বলছে যে এই মুকুলের বড় ছেলেটা, চল একে বাড়ি দিয়ে আসে। সবাই জিজ্ঞাসা করেছে কি হয়েছে, বলছে আমি জানি না, ও মাঠের মাঝখানে এরকম বো 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 করে ঘুরছিল। সবাই দেখছে, মানে ওই বিশেষ করে ওই লোকটা দেখেছে যে ও ঘুরছে, একই জায়গায় ঘুরছে, কিন্তু মামা কিন্তু ওই মাছের মাথা খুঁজতে খুঁজতেই কিন্তু ঘুরছে, ওই জিনিসটা কেউ দেখতে পাচ্ছে না যে কি হচ্ছে। এবার এখান থেকে ধরো ধরে বেঁধে মামাকে নিয়ে গেছে, বড় মামাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছে। তখন খোঁজ হয়ে যে বড় ছেলে বাড়ি চলে এসেছে, তোমরা কোথায় আছো?
তো মামা, সুখেনদা সবাই মিলে বাড়ি যায়। বাড়ি গিয়ে বলে যে তুই কোথায় ছিলি? আর মামা তখনও অজ্ঞান। এবার সবাই মিলে জিজ্ঞাসা করছে তোমাদের সাথে মাছ ধরতে গেছে, কি হয়েছে? আমি বলছি ও কোথায় ছিল? ও তো আমাদের সাথে মাছ ধরছে। ও রাস্তার ওই দিকে চলে যায় কিভাবে? সঙ্গে সঙ্গে ছোট মামা বলে যে বাবা, ব্যাগের ভিতরে দেখো একটা আর্ধেক মাছ আছে, ওই মাছটা দাদা কোপ দেয়, আমি আমাকে দেয় যে এই অর্ধেকটা তুই রাখ, আর আমি ওই মাথার দিকটা খুঁজে নিয়ে আসি। দাদু তখন বুঝতে পারে যে মামাকে নিশ্চয়ই মেছো ভূতে ধরেছে। মানে এখনো অনেক জায়গাতে আছে মেছো ভূত। বিভিন্ন লোকে বিভিন্ন রকমের নাম দেয় ঠিকই, এরা প্রধানত কি করে, মাছের লোভ দেখায়। কেউ ধরো মাছ নিয়ে যাচ্ছে, তার কাছ দিয়ে মাছ টেনে নেওয়া, তার ঘাড়ে চেপে বসা, বা কাউকে মাছের লোভ দেখায়। তো এরা হচ্ছে যখনই সময় পাবে না, মানে একা যদি তোমাকে কখনো পায়, যে করে হোক তোমার মাথাটাকে নিচু করাবে। মানে ধরো তোমার সামনে কিছু একটা দেখালো, তুমি মাথাটা নিচু করলে, ও টপ করে তোমার ঘাটটা মুটকে দেবে। এরা ওই মেছো ভূত নামে পরিচিত। আরো গ্রাম বাংলাতে অনেক রকমের নাম হতে পারে। আশা করব দর্শকরা যারা শুনছেন তাদের মধ্যে থেকে কেউ একজন বলবেন যদি জেনে থাকেন এই রকম ক্যাটাগরি ভূতদের কি বলা হয়। আচ্ছা, এরকম ধরনের ভূতকে গ্রাম বাংলায় কে কি নামে পরিচিত বা কে কি নামে ডাকে, আশা রাখবো যে কোনো না কোনো দর্শকবৃন্দ আমাদেরকে সেটি বলে শোনাবে বা জানাবে আমাদেরকে আমাদের কমেন্টস বক্সে। একদম। কমেন্ট করলেও ভালো লাগবে আমাদেরকে জানাতে যে এদেরকে কি বলা যায়। কারণ আমি যতটুকু জানি এদেরকে মেছো ভূত বলে। তো দাদু তখন বলে যে দাদু আর কোনো কথা বলে না, ছেলে বেঁচে ফিরেছে, এটাই বড় কথা। তার মধ্যে ওই লোকটা বলেছে যে ও রাস্তা, আমি রাস্তা থেকে যখন দেখছি যে ও একই জায়গায় বন বন করছে, আমি জানি না ও কিসের জন্য করছিল, আমার দেখেই সন্দেহ হয়েছে। আর ক্রমশ ওর মাথাটা এরকম মানে মাজা থেকে বডিটা আস্তে 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 নিচের দিকে নামছে, কোনো রকমের নিচের দিকে নামছে। যে একবার যদি মাজাটা নিচের দিকে করে ঘাটটা নিচের দিকে আসতো, তাহলে ওখানেই শেষ তোমার ছেলে। তখন বলে যে তাহলে কি হবে? বলছে এখন ওই অবস্থা, রাত থাক, এখন কিছু করার নেই, পরে দেখা যাবে। এবার এই যে পরে দেখা যাবে সবাই মিলে খাওয়া দাওয়া করে, তখন না ওই মামা ওইভাবেই পড়ে রয়েছে খাটের তখনও উপর, জ্ঞান ফেরেনি। তখনও জ্ঞান ফেরেনি। এবার যথারীতি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ করে সুখেনদা বলছে মাঝরাতের দিকে এই সুখেনদাই আওয়াজ শুনতে পায়। মানে কেউ যদি খুব কামড়ে কামড়ে, মানে শক্ত কোনো কিছু হাঁটছে বলে যেমন আওয়াজ হয়, সুখেনদা বলছে আমি এই আওয়াজটা পাচ্ছি, কড়মড় কড়মড় করে শব্দ হচ্ছে। আমি তখন ছোট, কিভাবে বুঝবো? আমি সঙ্গে সঙ্গে দাদুকে ডাকি, কারণ মামার বাড়ি গেছে, মামার বাড়িতে দাদুর সাথে শুতো। তো দাদু বলছে এখানে চুপচাপ শুয়ে থাক, কোনো শব্দ করিস না। দাদু হাতড়ে হাতড়ে দেশলাই বের করে, দেশলাই বের করে মোমবাতি জ্বালায়। সেই মোমবাতিটা নিয়ে আস্তে আস্তে সুখেনদাকে নিয়ে কোনো রকমে বাইরে বেরোয়। বাইরে বেরিয়ে দেখে যে বড় মামা ঘরের ভিতরে ছিল, সে বাথরুমের চৌবাচ্চার কাছে বসে রয়েছে।
একটা আবছা শরীর ওই আলোতে দেখা যাচ্ছে। ওই চৌবাচ্চার কাছে কেউ বসে রয়েছে, আর সেটা পুরোটাই বড় মামার মতো দেখতে। এবার দাদু দরজা ধাক্কে ধাক্কে সবাইকে ডাকে, ডেকে ছোট মামা, দাদু, সুখেনদা এরা সবাই মিলে গিয়ে দেখে যে মামা ওই যে মাছটা পেয়েছিল, যার লেজটা নিয়ে এসেছিল, সেই মাছটাকে ধরে খাচ্ছে। ওইটারই আওয়াজ কড়মড় কড়মড় করে পাচ্ছে। এবার দাদু কোনো রকমের পিছন দিক থেকে গিয়ে মামাকে ধাক্কা দেয়। এবার যে ধাক্কা দেয়, মামার সঙ্গে সঙ্গে ওইখানে দাদুর মুখের দিকে তাকায়। সে যে কি বীভৎস মুখ! সুখেনদা ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। তারপরে শুনতে পারে যে ওইখান থেকে নাকি ওই চালের উপরে মামা লাফ দিয়ে ওঠে। মামা ওখানে লাফ দিয়ে ওঠে চালে। মানে বাড়ির যে চাল হ্যাঁ, তার উপরে লাফ দিয়ে ওঠে। তারপরে ওই সুখেনদা যেহেতু অজ্ঞান হয়ে যায়, ও আর কিছু দেখতে পারে না। পরের দিন সকালে সবাই আসে, এসে সবাই মিলে ঠিক করে যে ওকে ঝাড়ানো হবে। এক তান্ত্রিককে নিয়ে আসা হয়। সে তান্ত্রিক বাড়ি ঢুকতে ঢুকতেই বলে যে আর কিচ্ছু না, মেছো ভূতের কাণ্ড। তোমার ছেলেকে অর্ধেকের বেশি কবজা করে রেখেছে। ওকে বাঁচিয়ে ফেরাতে পারবো এটাই আমি বুঝতে পারছি না। কারণ ওকে যেমনভাবে ধরেছে। এবার সবাই মিলে ধরে যে কিছু না কিছু তো করে আমার ছেলেটাকে বাঁচান, কিছু না কিছু করে। তখন বলে যে ঠিক আছে, আমি চেষ্টা করতে পারি, কিন্তু বাঁচবে কিনা আমি জানি না, বাঁচবে কিনা আমি জানি না। এবার ওনাকে নিয়ে শোয়ানো হয় বাড়ির উঠোনে। সেইখান থেকে বিভিন্ন রকম কাজবাজ করে সেই তান্ত্রিক, করে মামা ঠিক তো হয়নি, ওই রকমভাবে পাগল হয়ে যায়। মানে ভূতে ধরার জন্যই ওই রকম পাগল হয়ে পাগল যায়। হয়ে যায়। যে বেঁচে ফিরেছে এটাই, মানে কোনো রকমে কে বাঁচার, জীবনে বাঁচিয়েছে ওই তান্ত্রিক। তা নয়তো ও মারাই যেত। সেখান থেকে ওইভাবে আসার পরে বেশ অনেকটা বছর কেটে গেছে। কেটে যাওয়ার পর এখন সে মামা একটু হলেও সুস্থ হয়েছে। তো এই হচ্ছে সুকেনদার একদম জীবনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তার মামার সাথে। যে মানুষটা মরে যাচ্ছিল, সেই মানুষটা পাগল হয়ে গেল শুধুমাত্র মাছের লোভ। মাছের লোভে। আর এখন একটু হলেও বেঁচে রয়েছে, একটু হলেও সুস্থ আছে। আমাদের চারপাশে এত কিছু আছে না শান্তনু, মানে হয়তো অনেকে আছে বিশ্বাস করে না, বাট কিছু জিনিস তো আছে। অবশ্যই। আচ্ছা, ঘটনাটি আমার এই পর্যন্তই ছিল। তো সুকেনদাকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা গল্প শোনানোর জন্য। অবশ্যই বন্ধুরা, ভূত প্রেত আছে, কেউ বলে, আবার কেউ বলে নেই, কেউ বিশ্বাসও করে না আবার। কিন্তু সত্যি কথা বলতে গ্রাম বাংলার এই যে
ঘটনাগুলো না, এই ঘটনাগুলোর মধ্যে থেকে কিছু না কিছু তো সত্যতা অবশ্যই আছে, যা আমরা চেষ্টা করি তোমাদেরকে সেগুলি শোনানোর জন্য। আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিও। তোমাদের কাছেও যদি এরকম কিছু ঘটনা থেকে থাকে আমাদেরকে মেল করতে পারো রাতের আড্ডা 14@gmail.com-এ। তোমার গল্প হতেই পারে আগামী পর্বের আমাদের এক্সক্লুসিভ এক ঘটনা। দেখা হচ্ছে তোমাদের সাথে এক নতুন এপিসোডে। শুভরাত্রি।